नमस्कार श्रोता बंधुरा आमार गल्पेर आसरे सबाइके स्वागत। आशा करी सकले कुशले आछेन, सुस्थ आछेन। आज आमी आपनादेर शोनाबो दारोगार दफ्तर थेके गोयेन्दा प्रियनाथ मुखोपाध्याय लेखा एकटी गोयेन्दा गल्प रेले जम। गल्पटी सकले शेष पर्यन्त शुनबेन। भालो लागले अवश्यई एकटी लाइक करबेन और आमार चैनलटिके सबस्क्राइब करे आमाय सहयोगिता करबेन। आपनादेर सकलेर सहयोगिता और भालोबासा आमार एकान्त काम्य। जे सकल श्रोता बंधु इतिमध्ये आमार चैनल सबस्क्राइब करेछेन, आमार पाशे आछेन, आमाय सहयोगिता करछेन, तादेर सकलके आमार आन्तरिक धन्यवाद। श्रोता बंधुदेर सुविधार्थे गल्पटिर भाषा किछुटा परिवर्तन करा हलो। शुरू करछि आजकेर गल्प दारोगार दफ्तर थेके प्रियनाथ मुखोपाध्याय लेखा गल्प रेले जम। बेश कয়েক বছর আগের কথা। এলাহাবাদ আর কানপুর রেলওয়ে স্টেশনের নিকটবর্তী একটি ক্ষুদ্র স্টেশনের কাছে একটি প্রকাণ্ড জঙ্গল ছিল। একদিন একটি রাখাল সেই জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার সময় একটা মৃতদেহ দেখতে পায় এবং সকলকে গিয়ে সে কথা জানায়। তারপর একজন চৌকিদারকে সঙ্গে নিয়ে সে জঙ্গলের সেই জায়গায় আসে। চৌকিদার দেখতে পায় একটি স্ত্রীলোকের মৃতদেহ সত্যি সেই জঙ্গলের মধ্যে পড়ে আছে। ভয়ানক পচা দুর্গন্ধ এমন ভাবে বের হচ্ছিল যে তার কাছে যাওয়া প্রায় অসম্ভব ছিল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, কয়েকদিন মৃতদেহটা সেখানে পড়ে থাকলেও শিয়াল কুকুর তার কাছে ঘেঁষেছে বলে কিন্তু মনে হলো না। স্ত্রীলোকটির অবয়ব আর পরনের বস্ত্র দেখে বোঝাই যাচ্ছিল উনি একজন বাঙালি মহিলা। তার পরনে ছিল ছাপা পেরে একটি শাড়ি। শরীরে গয়নাপত্র কিছুই ছিল না, কেবল বাম হাতে ছিল একগাছি লোহা। তাকে দেখেই মনে হচ্ছিল গলা টিপে তাকে হত্যা করা হয়েছে। সংবাদ পেয়ে থানার দারোগা এসে অনুসন্ধান শুরু করেন। মৃতদেহ দেখে তারও মনে হয় সেই মৃতদেহ একজন বাঙালি স্ত্রীলোকের। তিনি সেই মৃতদেহ পরীক্ষা করবার জন্য ডাক্তারের কাছে পাঠিয়ে দিলেন। মৃতদেহ পরীক্ষা করে ডাক্তার সাহেব বললেন গলা টিপেই তাকে মেরে ফেলা হয়েছে, কিন্তু সেই মৃতদেহ যে কার তা কিছুই জানা গেল না। দারোগা সেই অঞ্চলের একজন প্রভাবশালী কর্মচারী বলেই পরিচিত ছিলেন। নিজের সুনাম অক্ষুণ্ণ রাখবার জন্য তিনি প্রাণপণে সেই মকদ্দমার অনুসন্ধান করতে লাগলেন। সে স্টেশনের চতুর্দিকে বহুদূর পর্যন্ত কোনো বাঙালির বসবাস ছিল না। তীর্থ করবার জন্য সেই জায়গা দিয়ে কোনো বাঙালি স্ত্রীলোকের যাওয়ারও কোনরূপ সম্ভাবনা ছিল না। স্টেশনটি ছিল বহুদূর বিস্তৃত একটি মাঠের ওপর। স্টেশনের কর্মচারীদের মধ্যে বাঙালি কর্মচারী কেউই নেই। খালাসি থেকে শুরু করে স্টেশন মাস্টার পর্যন্ত সকলেই পশ্চিম দেশের লোক। জঙ্গলটি স্টেশনের কাছাকাছি হলেও এতটাও কাছে ছিল না যে গাড়ি থেকে কোনরূপভাবেই এই মৃতদেহকে সেইখানে ছুঁড়ে ফেলা যায়, বা গাড়ি থেকে কোনো স্ত্রীলোককে নামিয়ে সকলের অজ্ঞাতেই সেইখানে নিয়ে গিয়ে তাকে হত্যা করা যায়। দারোগা মনে করলেন হয়তো কোনো দুশ্চরিত্রা স্ত্রীলোক গয়নাগাটি পরে এই গাড়িতেই যাচ্ছিলেন। রেলওয়ের কোনো কর্মচারী দূর অভিসন্ধি করে তাকে এই স্থানে নামিয়ে তার অলংকারাদি সমস্ত কিছু নিয়ে তাকে শেষে হত্যা করে এই জঙ্গলের মধ্যে ফেলে দেয়। কিংবা স্টেশনের কোনো পশ্চিম দেশীয় কর্মচারী চিঠি লিখে বা কোনরূপ সংবাদ পাঠিয়ে এই স্ত্রীলোকটিকে এই স্থানে আনে, তারপর তাকে হত্যা করে তার যথা সর্বস্ব লুণ্ঠন করে।
আবার এইরূপও হতে পারে যে প্রাতকৃত্যাদি সম্পন্ন করবার জন্য কোনো হতভাগিনী হয়তো এই স্থানে নেমেছিল এবং কাজ শেষ করবার পূর্বেই স্টেশন থেকে গাড়ি ছেড়ে দেয়। তখন কোনো উপায় দেখতে না পেয়ে সে স্টেশনে কর্মচারীদের কাছে সাহায্য চায় এবং শেষে তার এই পরিণাম হয়। অথবা কোনো কারণে কোনো ব্যক্তি ওই স্ত্রীলোকের ওপর অসন্তুষ্ট হয়ে তাকে হত্যা করবার উদ্দেশ্য নিয়ে এইখানে নিয়ে এসেছিল এবং সুযোগ মতো তাকে হত্যা করে জঙ্গলের ভিতর তার মৃতদেহ নিক্ষেপ করে এবং সেই স্থান থেকে সে চলে যায়। অনুসন্ধানকারী দারোগা মনে মনে এইরূপ নানা চিন্তা করে স্টেশনের ভিতরে এবং তার চতুর্দিকে অনুসন্ধান শুরু করে। এই সংবাদ চতুর্দিকে প্রচারিত হয়ে পড়ে, সংবাদপত্র প্রকাশিত হয়। তার হেডলাইন হয়, স্টেশনের নিকটবর্তী জঙ্গলের ভিতর একটি স্ত্রীলোকের মৃতদেহ পাওয়া গিয়েছে। তার পরিধেয় বস্ত্র আর তাকে দেখে সহজেই অনুমান করা যায় এই মৃতদেহ একজন বাঙালি সধবা স্ত্রীলোকের। ডাক্তারের পরীক্ষায় জানা গিয়েছে যে তাকে গলা টিপে হত্যা করা হয়েছে, কিন্তু এই মৃতদেহ যে কার তা এখনো পর্যন্ত জানা যায়নি। পুলিশ তদন্তে নিযুক্ত আছেন। একটি সংবাদপত্রে এইরূপ সংবাদ প্রকাশিত হওয়ার পর ক্রমে ক্রমে অন্যান্য সংবাদপত্রেও এই সংবাদ প্রকাশিত হলো। সুতরাং এই সংবাদ ক্রমে ক্রমে অনেকেরই কর্ণগোচর হলো। সেই স্টেশনে স্টেশন মাস্টার একজন পুরাতন কর্মচারী। তার বয়স প্রায় 60-এর কাছাকাছি হবে। বাসস্থান পশ্চিম প্রদেশ, জাতিতে কায়স্থ। পুলিশ কর্মচারীর সাথে তার পূর্বের পরিচয় ছিল। দারোগা স্টেশন মাস্টারের সাথে সাক্ষাৎ করে বললেন, কোনো বাঙালি স্ত্রীলোক গাড়ি থেকে এই স্টেশনে নেমেছিলেন এবং যে রূপেই হোক পরিশেষে তার যে এইরূপ পরিণাম হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ থাকতেই পারে না। এরম অবস্থায় আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি এই হত্যার রহস্য অনায়াসেই বের করতে পারি। স্টেশন মাস্টার কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, আমি আপনাকে সাহায্য করতে প্রস্তুত আছি। আমাকে কি করতে হবে বলুন? দারোগা বললেন, আপনার কর্মচারীদের মধ্যে জিজ্ঞাসা করে দেখুন ইতিমধ্যে কোনো বাঙালি স্ত্রীলোক এই স্থানে নেমেছিলেন কিনা। স্টেশন মাস্টার বললেন, আপনি বোধহয় অবশ্যই জানেন আজকাল এই স্টেশনে সারাদিনের যে সমস্ত কাজকর্ম হয় তা স্টেশন মাস্টারই করে থাকেন, আর রাত্রিবেলার সমস্ত কাজের দায়িত্বই থাকে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারের। আমি স্টেশন মাস্টার, আমার কাজ এই সারাদিনেই শেষ হয়ে যায়। কয়েকদিন আগে আমার নিজেরই প্রয়োজনে রাত্রি আন্দাজ 10টার সময় আমি স্টেশনে এসেছিলাম। আমি আসার কিছুক্ষণ আগে একখানি ট্রেন পূর্ব থেকে পশ্চিম দিকে গিয়েছিল। আমার যতদূর মনে আছে সেই সময় একটি বাঙালি স্ত্রীলোককে যেন আমি স্টেশনের প্ল্যাটফর্মের ওপর দেখেছিলাম। আপনি একটু অপেক্ষা করুন, অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারকে ডেকে আমি এক্ষুনি জিজ্ঞাসা করছি। স্টেশনের সন্নিকটে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারের বাসা। সংবাদ পাওয়া মাত্রই অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার এসে উপস্থিত হলেন। তিনি অল্প দিনের কর্মচারী, বয়সও 30-এর বেশি হবে না। পশ্চিম দেশীয় হলেও তার পোশাক পরিচ্ছদ কতকটা বাঙালিদের ধরনেরই। তিনি এখানে এসেছেন 1 মাসও হয়নি। আগে কোনো একটি স্টেশনে টিকিট মাস্টার হিসেবে ছিলেন। সেইখান থেকেই পদে উন্নতি পেয়ে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার হয়ে এই স্টেশনে এসেছেন। স্ত্রী পুত্র কেউ সঙ্গে নেই, একাই থাকেন নিজের বাসায়। স্টেশন মাস্টার অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, কয়েকদিন আগে রাত্রি 10টার সময় আমি স্টেশনে এসেছিলাম।
সেই সময় একটি বাঙালি স্ত্রীলোক গাড়ি থেকে স্টেশনেই নেমে প্ল্যাটফর্মের এক জায়গায় চুপ করে দাঁড়িয়েছিল। আমি সেটা দেখেছিলাম। সেই সময় আপনিও প্ল্যাটফর্মের ওপরেই ছিলেন। আপনি কি বলতে পারেন সেই স্ত্রীলোকটি কোথা থেকে এসেছিল আর কোথায় বা যাচ্ছিল, আর তার সঙ্গে অন্য কোনো লোক ছিল কিনা? অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার তখন বললেন, না, আমার তো ঠিক মনে পড়ছে না কোনো বাঙালি স্ত্রীলোককে দেখেছি বলে। স্টেশন মাস্টার বললেন, আমি তো দেখেছিলাম, আমার বেশ মনে আছে। কিন্তু আশ্চর্য, আপনি সেই সময় প্ল্যাটফর্মের ওপর থেকেও সেদিকে নজর দেননি? অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার বললেন, আমি তো কিছুই মনে করতে পারছি না। যদি বলেন তো তাহলে সেদিন রাত্রে স্টেশনে যারা ছিল তাদের জিজ্ঞাসা করে আপনাকে বলতে পারি। স্টেশন মাস্টার তখন বললেন, ঠিক আছে, স্টেশনে সেদিন যারা ছিলেন রাত্রে প্রত্যেককে জিজ্ঞাসা করে আসুন। আমি এখানেই আপনার জন্য অপেক্ষা করছি। অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার প্রায় আধ ঘন্টা পরে ফিরে এলেন। তারপরে বললেন, হ্যাঁ স্যার, আপনি যা বলেছিলেন সেটা সত্য। একজন স্ত্রীলোক সেদিন এখানে এই স্টেশনে নেমেছিলেন এবং তার সঙ্গে একজন পুরুষ মানুষও ছিলেন। তারা কোথা থেকে এসেছিলেন আর কোথায় বা যাচ্ছিলেন সেটা কেউ বলতে পারল না। স্টেশন মাস্টার তখন জিজ্ঞাসা করলেন, তুমি এই খবর কোথা থেকে জানতে পারলে? অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার তখন বললেন, টিকিট বাবুকে জিজ্ঞাসা করায় তিনি বললেন। স্টেশন মাস্টার তখন আবার জিজ্ঞাসা করলেন, তুমি সেদিন রাত্রের সমস্ত কর্মচারীকে জিজ্ঞাসা করেছো তো? অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার উত্তর দিলেন, দু একজনকে জিজ্ঞাসা করেছি, তারা প্রত্যেকে এইরূপই বলল। এখন আমার সমস্ত কথা মনে পড়ছে। হ্যাঁ, সেই স্ত্রীলোকটি প্ল্যাটফর্মের ওপরই একা দাঁড়িয়েছিল। আমি তার কাছে গিয়েছিলাম এবং কেন সে ওখানে দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করেছিলাম। তিনি আমাকে কোনো রকম উত্তর দেননি। সেই সময়ে একজন বাঙালি পুরুষ সেখানে আসে এবং সেই আমাকে বলেছিল তারা কোথায় যাবে, কিন্তু এখন আমার ঠিক মনে নেই। স্টেশন মাস্টার দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই স্টেশনের কাছের জঙ্গলের ভিতর একজন বাঙালি স্ত্রীলোকের মৃতদেহ পাওয়া গিয়েছে। সেই স্ত্রীলোকটিকে হত্যা করে কেউ জঙ্গলের ভিতর ফেলে রেখে গিয়েছে। পুলিশ এই ব্যাপারে অনুসন্ধান করছে। আমাদের যতদূর সম্ভব তাদেরকে সাহায্য করাই কর্তব্য। অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার তখন বললেন, এ কথা তো আমাকে কেউই বলেনি স্যার। দারোগা তখন বেশ অবাকই হলেন এবং বললেন, এত গোলমাল, এত অনুসন্ধান হচ্ছে আর আপনি কিছুই জানেন না? অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার তখন একটু অবাক হওয়ার ভঙ্গিতেই বললেন, না মশাই, আমি কিছুই জানতে পারিনি। দারোগা তখন বললেন, এখন তো জানতে পারলেন। আমি আপনাকে দু একটি কথা জিজ্ঞাসা করতে পারি? অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার বললেন, হ্যাঁ, অনায়াসেই। দারোগা তখন জিজ্ঞাসা করলেন, যে স্ত্রীলোকটির কথা আপনি বলছেন সে যে বাঙালি সেটা আপনি কি করে বুঝলেন? অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার তখন উত্তর দিলেন, জানবার দুটো কারণ। এক তো তার পোশাক পরিচ্ছদ দেখে, কারণ তিনি যেভাবে তার শাড়িটি পরেছিলেন আমাদের এই অঞ্চলের মহিলা সেভাবে শাড়ি পরে না। আর দ্বিতীয়ত তার পুরুষ সঙ্গীটির পোশাক, সেটাও ছিল বাঙালিদের পোশাক এবং তারা দুজনে নিজেদের মধ্যে বাংলায় কথা বলছিলেন। দারোগা আবার জিজ্ঞাসা করেন,
আপনার সঙ্গে সেই বাঙালি ভদ্রলোকের কি কথা হয়েছিল আপনার মনে আছে? ঠিক মনে নেই। আমি জিজ্ঞাসা করেছিলাম তারা কোথা থেকে আসছেন আর কোথায় যাবেন। উত্তরে তিনি যে কি বলেছিলেন সেটা আমার মনে নেই। তিনি বাংলা ভাষায় কথা বলছিলেন, তাই আমি সম্পূর্ণ বুঝতেও পারিনি। দারোগাবাবু আবার জিজ্ঞাসা করলেন, তাদের পরনে কিরূপ পোশাক ছিল? অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার বললেন, স্ত্রীলোকটির পরনে ছিল একখানি শাড়ি, আর তার পুরুষ সঙ্গীটির পরনে ছিল ধুতি আর পাঞ্জাবি। সেই কাপড়টা দেখলে আপনি চিনতে পারবেন? বোধ করি না, আমি তো বিশেষ লক্ষ্য করিনি কাপড়টার দিকে। দারোগাবাবু আবার জিজ্ঞাসা করলেন, স্ত্রীলোকটির শরীরে কোনো অলংকার ছিল কি? হ্যাঁ, আমার মনে পড়ছে অলংকার ছিল। সোনার না রূপোর? সোনার অলংকার বলেই মনে হয়। কি কি অলংকার দেখেছিলেন? বাঙালিরা যে সকল গয়না ব্যবহার করে তার নাম আমি জানি না। তার গলায় আর হাতে সোনার গয়না দেখেছিলাম মাত্র। অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার যা বললেন, বুকিং ক্লার্ক ঠিক সে কথাই বললেন, এবং নিম্ন পদস্থ কয়েকটি কর্মচারীও সেই একই কথা বলল। পরপর সকলেই বলে গেল তারা এর থেকে বেশি আর কিছুই জানে না। এই পর্যন্ত অনুসন্ধান করে দারোগাবাবু জানতে পারলেন যে জনৈক এক বাঙালি স্ত্রীলোক তার পুরুষ সঙ্গীর সাথে এই স্টেশনেই নেমেছিলেন এবং অলংকারের লোভে তাকে কেউ হত্যা করে সেই জঙ্গলের ভিতর তাকে ফেলে রেখে গেছেন এবং তার সমস্ত গয়না অপহরণ করে তার সেই পুরুষ সঙ্গীটি সেখান থেকে চলে গেছেন। কিন্তু সেই বাঙালি পুরুষটিই বা কে, আর এই মৃত স্ত্রীলোকটি বাই কে? অনুসন্ধানকারীরা সেটা জানার জন্য নানা রূপ চেষ্টা করতে লাগলেন। সংবাদপত্রে তো আগে এই খবর প্রকাশিত হয়েছিল। সেই রকমই একটি সংবাদপত্র একদিন বামন দাস বসুর হাতে পড়ল। বামন দাস বাবু বাঙালি, আগ্রার কাছে কোনো একটা স্থানে তিনি থাকতেন। তার বাবা চাকরির জন্য বহুকাল আগ্রাতেই বসবাস করছিলেন, সেইখানেই বামন দাসের জন্ম হয়। বাবার যে সমস্ত সম্পত্তি দেশের বাড়িতে ছিল তাদের আত্মীয় পরিজনরা সেগুলো সবই দখল করে নিয়েছিল, সেই কারণেই আগ্রাতেই তারা থেকে গিয়েছিলেন। বামন দাস আগ্রাতেই লেখাপড়া করেছিলেন এবং সেখানেই চাকরি শুরু করেন। বামন দাসের মনিব কলকাতায় আরেকটি নতুন অফিস খোলেন এবং বামন দাসকে সেই নতুন অফিসে নিয়ে আসেন। সেই কারণেই বামন দাসের কলকাতায় আসা। আগ্রায় বামন দাসের বাবা বাড়ি একটা রেখে গিয়েছিলেন, সেই বাড়িতে বামন দাস সপরিবারে বসবাস করতেন। পরিবারের মধ্যে ছিলেন তার বৃদ্ধ মা, এক বোন, তার স্ত্রী আর তার বাবার সময়কার বিশ্বাসী একজন চাকর। বামন দাস যখন কলকাতায় আসেন তখন তার স্ত্রী বিধুমুখীকেও তিনি সঙ্গে করে নিয়ে আসেন এবং কলকাতায় একটি বাসা ভাড়া করে সেখানেই থাকতে শুরু করেন। এইভাবে প্রায় 6 মাস কেটে যায়। তারপর ঠিক দুর্গাপুজোর সময় বামন দাসের মা খুব অসুস্থ হয়ে পড়েন এবং তার ছেলের বউকে আগ্রায় ফেরত নিয়ে যাওয়ার জন্য বাড়ির সেই বিশ্বাসী চাকর রামদাসকে কলকাতায় পাঠান। আগ্রায় যাওয়ার জন্য বামন দাস মনিবের কাছে কয়েকদিনের ছুটি চেয়েছিলেন, কিন্তু তার সেই ছুটি মঞ্জুর হয়নি। সুতরাং কোনো উপায় না পেয়ে রামদাসের সঙ্গে স্ত্রী বিধুমুখীকে আগ্রায় পাঠিয়ে দেন বামন দাস। রামদাস বামন দাসদের বাড়ির চাকর হলে কি হবে, কার্যে সে ছিল বাড়ির কর্তাই। বামন দাস আর বিধুমুখী তাকে বাবার মতোই শ্রদ্ধা ভক্তি করতেন। রামদাস বিধুমুখীকে নিয়ে রওনা হলেন। বামন দাস নিজে হাওড়া স্টেশনে এসে তাদের গাড়িতে উঠিয়ে দিলেন। এরপর বেশ দিন কয়েক চলে গেল, কিন্তু আগ্রা থেকে তাদের পৌঁছানোর কোনো সংবাদ কলকাতায় এলো না।
রামদাস আর বিধুমুখীর কোনো সংবাদ না পেয়ে বামন দাস এদিকে অস্থির হয়ে পড়লেন। নানা রূপ দুশ্চিন্তা করে বামন দাস একদিন আগ্রার ঠিকানায় রামদাসকে একখানি টেলিগ্রাম করলেন, কিন্তু তারও কোনো উত্তর না পেয়ে শেষে সে আগ্রারই তার এক বন্ধুর কাছে আর একটা টেলিগ্রাম পাঠালেন। সময় মতো তার বন্ধুর থেকে উত্তরও আসলো যে রামদাস আর বিধুমুখী কেউই আগ্রায় গিয়ে পৌঁছয়নি। এদিকে রামদাস ও বিধুমুখীর কোন রকম সংবাদ না পেয়ে বামন দাসও যেমন চিন্তায় ছিল, ওদিকে আগ্রায় তার মাও খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন। জঙ্গলের ভিতর কোনো স্টেশনের সন্নিকটে একটি বাঙালি স্ত্রীলোকের মৃতদেহ পাওয়া গিয়েছে, এই সংবাদ এর আগে বামন দাস সংবাদপত্রে পড়েছিলেন। সে কথা এখন তার মনে পড়ল। তিনি তখন ভাবলেন, তবে কি সেটা তারই স্ত্রীর মৃতদেহ? বামন দাস শেষে যে স্থানে মৃতদেহ পাওয়া গিয়েছিল সেই স্থানে নিজেই যাবে এবং গিয়ে নিজের মনে সন্দেহ মেটাবে, সেইটাই ঠিক করলেন। এবার তার মনিব সমস্ত ঘটনা শোনবার পর বামন দাসকে 10 দিনের ছুটি দিলেন। বামন দাস সেই দিনই মেল ট্রেনে পশ্চিমে যাত্রা করলেন। যে স্টেশনের কাছাকাছি বাঙালি স্ত্রীলোকটির মৃতদেহ পাওয়া গিয়েছিল সেই স্টেশনেই নামলেন। অনুসন্ধানকারী দারোগা সেই সময় সেই স্টেশনেই অনুসন্ধান করছিলেন। তার সাথে বামন দাস বাবুর দেখা হলো। তার থেকে মৃত স্ত্রীলোকের বিষয় যতদূর সম্ভব খবর পেলেন এবং তাতেই বামন দাসের মনে হলো সে মৃতদেহ তার স্ত্রী বিধুমুখীর দেহ হওয়ার সম্ভাবনাই বেশি। সেই মৃতদেহের সঙ্গে শুধুমাত্র একখানি কাপড় আর একগাছি লোহা পাওয়া গিয়েছিল। অনুসন্ধানকারীরা সেই কাপড় আর লোহাখানি থানায় রেখে দিয়েছিল। তারা বামন দাস বাবুকে সেগুলো দেখালেন। বামন দাস বললেন, এই রকম একগাছি লোহা তার স্ত্রী সর্বদাই পরে থাকতেন এবং এরকম একটি শাড়িও তার ছিল। বামন দাস আরও দেখলেন, শাড়ির এক প্রান্তে ধোপার বাড়ির একটি চিহ্ন আছে। অনুসন্ধানকারীরা তখন নিশ্চিত হলেন যে এই মৃতদেহ বামন দাস বাবুর স্ত্রী বিধুমুখীর ছাড়া আর কারুরই হতে পারে না। বামন দাস লাশ শনাক্ত করলেন এবং কাঁদতে কাঁদতে সেই জায়গায় বসে পড়লেন। দারোগা বললেন, সেই মৃতদেহ যে আপনার স্ত্রী সে বিষয়ে আপনার মনে আর কোনো সন্দেহ নেই তো? বামন দাস বললেন, এই রকম অবস্থায় আর কি করে বা সন্দেহ করি বলুন? দারোগা প্রশ্ন করলেন, আপনার স্ত্রীর নাম কি? বিধুমুখী। বিধুমুখী দেবী কিভাবে এই অবস্থায় এখানে এসে উপস্থিত হলেন? বামন দাস তখন বললেন, এখানে কিভাবে যে এলো সেটা আমি কি করে বলবো? আমি তো তাদের আগ্রায় যাওয়ার জন্য রওনা করিয়ে দিয়েছিলাম। আমি তো সেটাই জানতাম তারা আগ্রায় যাচ্ছে। দারোগা তখন প্রশ্ন করলেন, কোথা থেকে আপনার স্ত্রী আগ্রায় যাওয়ার জন্য রওনা হয়েছিলেন? কলকাতা থেকে। দারোগা আবার প্রশ্ন করলেন, তিনি কি একাই যাচ্ছিলেন? বামন দাস বললেন, না, অত্যন্ত বিশ্বাসী রামদাস, সে আমাদের বাড়ি বহুদিনের চাকর, তার সঙ্গে বিধুমুখী যাচ্ছিলেন। রামদাসের বয়স কিরম হবে? বামন দাস বললেন, বৃদ্ধ, 60 বছরের কম তো হবেই না। এই রামদাসের বাড়ি কোথায়? বামন দাস বললেন, আমাদের বাড়িতে সে আজীবন কাটিয়েছে। দারোগা আবার প্রশ্ন করলেন, আপনার স্ত্রীকে একজন চাকরের সঙ্গে পাঠিয়েছিলেন কেন? বামন দাস উত্তর দিলেন, আমার মা আগ্রাতেই আছেন, তিনি অসুস্থ। অফিসের কাজের চাপে আমি ছুটি পেলাম না, তাই রামদাসের সাথেই আমার স্ত্রীকে পাঠিয়ে দিতে হয়েছিল। আপনার স্ত্রীর সঙ্গে অন্য কোনো জিনিস ছিল না?
বামন দাস বললেন, নগদ টাকা, অলংকার আর কাপড় ছিল। দারোগা তখন বললেন, কি কি অলংকার, কত টাকা, কি কি কাপড় চোপড় ছিল, তার একটা বিস্তারিত বিবরণ আমাদের দিন। বামন দাস বললেন, আমার এখন ভুল হবার বিশেষ সম্ভাবনা, তবুও যতদূর পারি আপনাকে বলছি। বামন দাস যতদূর সম্ভব মনে করে বলে দিতে লাগলেন পুলিশকে, আর পুলিশ একে একে সমস্ত কিছু লিখে নিলেন। একটি তালিকা প্রস্তুত হতেই দেখা গেল যে তার মূল্য অনুমান 3 সহস্র মুদ্রার কম তো নয়। অনুসন্ধানকারী দারোগা পুনরায় অনুসন্ধান আরম্ভ করলেন। অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার, বুকিং ক্লার্ক এবং অন্যান্য নিম্নপদস্থ কর্মচারীর সুর এখন পরিবর্তন হয়ে গেছে। তারা এক বাক্যে সকলেই বলতে লাগলেন যে সেই রাত্রিতে তারা সকলেই স্টেশনে উপস্থিত ছিল এবং সকলেই দেখেছেন যে একজন প্রবীণ বাঙালি পুরুষ কতগুলো জিনিসপত্র নিয়ে একজন স্ত্রীলোককে নিয়ে এই স্টেশনেই নেমেছেন এবং টিকিট নিয়ে তারা উভয়ই স্টেশনের বাইরে বেরিয়ে গেছেন। সঙ্গে কোনো কুলিও তারা নেননি। অনুসন্ধানকারী দারোগার মনে কয়েকটা প্রশ্নের উদয় হয়। প্রথমত, এই হত্যার উদ্দেশ্য কি? চুরি করা? বিধুমুখীর সঙ্গে বহুমূল্য অলংকার ছিল এবং সেগুলো কিছুই পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় চুরি ছাড়া আর কি উদ্দেশ্য হতে পারে? দ্বিতীয়ত, এই কাজ কার দ্বারা করবার সম্ভাবনা বেশি? তারা যদি স্টেশনের বাইরে থেকে কোনো কুলিকে নিয়ে থাকেন, তাহলে সেই কুলি কি এই হত্যা করেছে? তাহলে রামদাস সরকার কোথায়? সে যেখানেই যাক, এতদিনে সে নিশ্চয় ফেরত আসত বা কোনো চিঠি লিখেও তা সংবাদ দিতে পারত। তবে কি রামদাসকেও হত্যা করা হয়েছে? কিন্তু আরেকটি মৃতদেহ পাওয়া গিয়েছে এরকম কোনো সংবাদও তো পাওয়া যায়নি। তৃতীয়ত, রামদাস মনিবের বিশ্বাসী ছিল বলে সে এখন যে অবিশ্বাসী হবে না, তাই বা কে বলতে পারে? অর্থের লোভে মানুষের মন কখন যে কেমন হয় সে তো ভগবানও বুঝে উঠতে পারেন না। কলকাতা থেকে সে যখন আগ্রায় যাচ্ছিল তখন সে এই ছোট স্টেশনে কেনই বা নেমেছিল? কেনই বা বিধুমুখীকে সঙ্গে নিয়ে সে স্টেশনের বাইরে গিয়েছিল? এরূপ অবস্থায় রামদাসই যে হত্যা করেছে এবং সেই যে বিধুমুখীর সমস্ত অলংকার নিয়ে গেছে সে বিষয়ে আর বিন্দুমাত্র সন্দেহ নেই। অর্থের লোভে রামদাস বিধুমুখীকে হত্যা করেছে, বামন দাস যেন কোনোভাবেই এই ব্যাপারটা তার মনকে বুঝিয়ে উঠতে পারলেন না। অথচ দারোগা সাহেব যে সকল যুক্তি দিলেন এবং যে সকল প্রমাণের উপর নির্ভর করে রামদাসের উপর সন্দেহ করছিলেন, সেই সমস্ত যুক্তি আর প্রমাণ রামদাসের বিরুদ্ধেই যাচ্ছিল। অনুসন্ধানকারী দারোগা অনুসন্ধান সম্পন্ন করে বিধুমুখীকে হত্যা করার অপরাধে রামদাসের ওপর মোকদ্দমা রুজু করলেন। তার লিখিত রিপোর্ট দেখে তার ঊর্ধ্বতন কর্মচারীও তার সাথে একই মত পোষণ করলেন। রামদাসের বিপক্ষে ওয়ারেন্ট বের হল। অনুসন্ধানকারী দারোগা নানা জায়গায় রামদাসের খোঁজ নিয়ে বেড়াতে লাগলেন, কিন্তু কোনোভাবেই তার কোনো রূপ সংবাদ পাওয়া গেল না। বামন দাস কিছুদিন দারোগা সাহেবকে এই অনুসন্ধানে সাহায্য করতে লাগলেন। শেষে তার অনুমতি নিয়ে আগ্রায় চলে গেলেন। তার বৃদ্ধ মাতা এই সমস্ত কিছু শুনে অত্যন্ত শোকাতুর হয়ে পড়লেন। তার পুত্রবধূর এই রূপে হত্যা হয়েছে, তার সমস্ত অলংকার, সমস্ত কিছুই তার বিশ্বাসী কর্মচারী রামদাস চুরি করে নিয়ে পালিয়েছে, এই সমস্ত ঘটনা বৃদ্ধা যতই ভাবতে লাগলেন তার শোক যেন ততই বাড়তে লাগলো। বামন দাস যতদূর সম্ভব তার মাকে বোঝাতে লাগলেন এবং কিছুদিন আগ্রায় থাকার পর তার মাকে সঙ্গে নিয়ে কলকাতায় ফেরত গেলেন। এরপর 2-3 মাস কেটে গেল।
বামন দাস নিজেই তার বৃদ্ধ মায়ের সেবা শুশ্রূষা করে কোনো রকমে দিন যাপন করতে লাগলেন। অনুসন্ধানকারী দারোগা কিছুদিন রামদাসের অনুসন্ধান করে তারপর অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লেন। রামদাসের নামে কিন্তু ওয়ারেন্ট রয়েই গেল। রামদাস হঠাৎ একদিন বামন দাস বাবুর কলকাতার বাসায় এসে উপস্থিত হলেন। বামন দাস বিস্মিত হলেন, বললেন, আমার স্ত্রীকে হত্যা করে তুমি কোন সাহসে আমার কাছে এসেছো? বামন দাসের এই কথায় রামদাস খুবই অবাক হলেন। বললেন, আমি বিধুমুখীকে হত্যা করিনি। রামদাস যা বললেন তার কোনো কথাই বামন দাস বিশ্বাস করলেন না। রামদাসের নামে তো ওয়ারেন্ট ছিলই। বামন দাস রামদাসকে পুলিশে ধরিয়ে দিল। রামদাস বলল, আমি এই হত্যা করিনি, আর অলংকারও আমি চুরি করিনি। পুলিশ তখন জিজ্ঞাসা করল ওকে, তুমি তো আগ্রার বাড়িতেই থাকতে। রামদাস উত্তর দিল, হ্যাঁ, আমি আগ্রাতেই থাকতাম। পুলিশ জানতে চাইল, বামন দাস বাবুর মা তোমাকে কলকাতা পাঠিয়েছিলেন কেন? হ্যাঁ, পাঠিয়েছিলেন কলকাতা থেকে বিধুমুখীকে নিয়ে যাওয়ার জন্য। তুমি কলকাতায় এসেছিলে? হ্যাঁ, এসেছিলাম। বামন দাস বাবু বিধুমুখীকে তোমার সাথে পাঠিয়েছিলেন? তুমি আগ্রায় পৌঁছতে পেরেছিলে? রামদাস তখন উত্তর দেয়, আমরা আগ্রায় পৌঁছতে পারিনি। তাহলে তুমি বিধুমুখীকে নিয়ে কোথায় গিয়েছিলে? পুলিশ জানতে চাইল। কোনোখানেই যাইনি। হাওড়া স্টেশন থেকে রওনা হয়েছিলাম, কিন্তু আগ্রায় গিয়ে পৌঁছতে পারিনি। তাহলে তোমরা কোথায় গিয়েছিলে? রামদাস তখন উত্তর দেয়, আমি কেবল স্ত্রীলোকের জন্য গাড়িতে যে কামরা থাকে বিধুমুখীকে সেখানেই উঠিয়ে দিয়েছিলাম। অলংকারের বাক্স আর অন্যান্য জিনিস তার সাথে সেখানেই ছিল। আমি অন্য একটা কামরায় গিয়ে উঠি। সেই কামরায় আরো দুজন লোক ছিল। বর্ধমান স্টেশনে তারা সবাই নেমে যায়। তখন আমি সেখানে একাই ছিলাম। আমি বেঞ্চের ওপর শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। গাড়ি চলছিল, আবার থামছিল। স্টেশনে পৌঁছানোর পর ঘন্টার শব্দ, গাড়ির দরজা খুলবার বন্ধ হওয়ার শব্দ সবই কানে আসছিল, কিন্তু তবুও আমি ঘুমের মধ্যেই ছিলাম। অর্ধ জাগা অবস্থায় যেরকম ঘুম হয় ঠিক সেই রকম। রাত্রি তখন বেশ গভীর হয়েছে। আমার মনে হলো একটি স্টেশনে গাড়ি থামার পর কে যেন আমাকে ডাকছে। তাকিয়ে দেখলাম দুজন পুলিশ কর্মচারী। আমি তখন বেঞ্চের উপর উঠে বসলাম। পুলিশ আমাকে জিজ্ঞাসা করেছিল, তোমার সঙ্গে কি কি জিনিস আছে? আমি বলেছিলাম আমার সাথে কোনো জিনিস নেই। সমস্ত জিনিসই স্ত্রীলোকের জন্য যে কামরা আছে সেই কামরায় রাখা আছে। সেই পুলিশ কর্মচারীরা আমার বেঞ্চের নিচ থেকে একটা ব্যাগ বার করলো। তারপরে আমায় জিজ্ঞাসা করলো এই ব্যাগটি কার। আমি বলেছিলাম আমি জানি না। তারপর তারা সেই ব্যাগটা শুদ্ধ আমাকে গাড়ি থেকে টেনে নামালো, আর গাড়িটাও সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। আমি সেই পুলিশ কর্মচারীদের বারবার অনুরোধ করলাম, গাড়ির ভিতরে একজন স্ত্রীলোক রয়েছে আমার সঙ্গে, আমি তাকে নিয়ে আগ্রায় যাচ্ছি। আমি যদি এখানে থেকে যাই তাহলে স্ত্রীলোকটি কি করবে? আমাকে ছেড়ে দিন, না হলে তার যোগে তাকে সংবাদ পাঠিয়ে দিন। কিন্তু আমার কথায় কেউ কর্ণপাত করলো না। আমাকে একটা ঘরের মধ্যে আটকে রাখলো। বিধুমুখীর জন্য চিন্তায় আমি অস্থির হয়ে পড়লাম, কিন্তু কি করব স্থির করে উঠতে পারছিলাম না। ভগবানের ওপর ভরসা করা ছাড়া তখন আমার আর কোনো উপায় ছিল না। পরদিন ছিল রবিবার। সেদিনও আমাকে সেই ঘরের মধ্যেই রেখে দেওয়া হলো। তারপর সোমবার আমাকে বিচারকের সামনে তোলা হলো।
সেই সময় আমি জানতে পারলাম একজন চোর অন্য একটা গাড়ি থেকে চুরি করে একটা ব্যাগ সেই গাড়িতেই রেখে দিয়েছিল, যেখানে আমি ছাড়া আর কেউ ছিল না। সুতরাং ওই ব্যাগ আমি এনেছি সেইটাই প্রমাণ হয়ে গেল। আর এইরূপ বিশ্বাস করে বিচারক আমাকে 3 মাসের জন্য জেল হাজতে পাঠিয়ে দিল। তাকে আমার দুঃখের কথা অনেকবার বলেছিলাম, কিন্তু সে আমার কোনো কথাই বিশ্বাস করলেন না। 3 মাস আমাকে জেলের ভিতরেই থাকতে হলো। 3 মাস পর আমি জেল থেকে বের হই। তারপরেই বামন দাস বাবুর বাসায় গিয়ে বিধুমুখীর কথা জিজ্ঞাসা করার পরই আমি স্তম্ভিত হই এবং জানতে পারি যে বিধুমুখীর হত্যা আর তার সমস্ত দুষ্প্রাপ্য অলংকারের চুরির সমস্ত দায়ী আমার উপর। ইচ্ছা হয় আপনি আমার কথা বিশ্বাস করতে পারেন, ইচ্ছা না হয় বিশ্বাস করবেন না। বিধুমুখীকে আমি আমার মেয়ের মতোই ভালোবাসতাম। যখন তারই এইরকম দুরবস্থা হয়েছে, তখন তার হত্যার অপরাধে আমি এখনই সাজা নিতে প্রস্তুত। অনুসন্ধানকারী দারোগা তখন প্রচন্ড বিস্মিত হলেন। রামদাসের কথায় সত্যাসত্য জানার জন্য সে অনুসন্ধান শুরু করলেন। জানতে পারলেন যে তার কথার প্রত্যেকটা বর্ণ সত্য। সে 3 মাস যাবৎ জেলেই ছিল। বিধুমুখীর হত্যা সম্বন্ধে এখন পুনরায় নতুন পথে তদন্ত শুরু করলেন দারোগা। অনুসন্ধানের অগ্রগতি দেখে স্টেশনের নিম্নপদস্থ কর্মচারীদের অনেকেই ভীত হয়ে পড়ল। একজন কর্মচারী স্টেশন মাস্টারের কাছে যা কিছু জানত সমস্ত কিছু বলে দিল। যে সকল লোকের দ্বারা এই ভয়ানক ঘটনাটি ঘটেছিল তাদের সকলের নামই বাইরে বেরিয়ে এলো। এই হত্যাকাণ্ডে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার, বুকিং ক্লার্ক এবং নিম্নপদস্থ 2-3 জন কর্মচারীকে ধরা হলো। কিভাবে এই হত্যাকাণ্ড ঘটেছিল আসামিদের কাছ থেকে পরবর্তীকালে দারোগা সেগুলো জানতে পেরেছিলেন এবং তার বিবৃতি অনুযায়ী ঘটনাটি ছিল এইরূপ। কোন স্টেশন থেকে রামদাসকে পুলিশ আটক করেছিল বিধুমুখী সেসব কিছুই জানতে পারেনি। কিছু দূর যাওয়ার পর কোনো বিশেষ কাজের জন্য তখন রামদাসের প্রয়োজন হয় এবং বিধুমুখী তার খোঁজ করতে থাকেন। গাড়িতে একজন বয়স্কা স্ত্রীলোক ছিলেন। বিধুমুখীর কথা মতো সেই স্ত্রীলোকটি একটা স্টেশনে গাড়ি থেকে নেমে তন্ন তন্ন করে রামদাসের সন্ধান করে, কিন্তু তার খোঁজ পায় না। বিধুমুখী একা কেমন করে যাবেন, কোন স্থানে নামবেন কিছুই স্থির করতে না পেরে ভীষণ চিন্তায় পড়ে যান। গাড়ির ভিতর চুপ করে বসে থাকেন। তার সাথে কামরায় অন্যান্য যে সমস্ত স্ত্রীলোক ছিলেন তারা ক্রমে ক্রমে নেমে গেল। কেবল বিধুমুখী একাই সেই গাড়িতে বসে রইলেন। ভাবতে ভাবতে বিধুমুখী একসময় বেঞ্চের ওপর শুয়ে পড়লেন এবং ঘুমিয়েও পড়লেন। তার যখন ঘুম ভাঙল তখন প্রায় রাত্রি 10টা। যে স্টেশনের কাছে তার মৃতদেহ পাওয়া যায় সেই স্টেশনেই সেই সময় গাড়ি গিয়ে পৌঁছয় এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারকে দেখতে পেয়ে বিধুমুখী জিজ্ঞাসা করলেন, মহাশয়, আমি আগ্রা যাব। আগ্রা স্টেশন এখান থেকে কত দূর? উত্তরে স্টেশন মাস্টার বলেছিলেন, আপনার সঙ্গে কোনো লোকজন নেই? বিধুমুখী বলেছিলেন, ছিল, কিন্তু এখন তাকে পাচ্ছি না। অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার তখন বলেছিলেন, আগ্রা স্টেশন তো আপনি অনেক আগেই ছেড়ে এসেছেন, এখন এইখানে নেমে পড়ুন। আগ্রা যাবার গাড়ি খুব তাড়াতাড়ি আসবে, সেই গাড়িতে আপনাকে উঠিয়ে দেব। বিধুমুখী সঙ্গে সঙ্গে সেইখানে গাড়ি থেকে নেমে গেলেন। গাড়ি চলে যাবার পর অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার এবং বুকিং ক্লার্ক বিধুমুখীকে বললেন, আগ্রায় যাবার গাড়ি আজ রাত্রে আর আপনি পাবেন না, কাল সকালে গাড়ি আসবে। বুকিং ক্লার্ক বাবুর পরিবার এইখানেই থাকেন, তাদের সঙ্গে আপনি গিয়ে রাত্রে থাকুন। স্টেশনে আপনার একা থাকাটা ঠিক হবে না। বিধুমুখী ওদের প্রস্তাবে রাজি হলেন এবং
বুকিং ক্লার্কের বাসায় ওদের সাথে চলে গেলেন। সেখানে গিয়ে বিধুমুখী দেখলেন যে এই কর্মচারীরা তাকে যা কিছু বলেছে সমস্ত কিছু মিথ্যা। এই বাসায় কোনো স্ত্রীলোকই বসবাস করে না। বিধুমুখী ওই দুর্বৃত্ত কর্মচারীদের কাছ থেকে কোনোভাবেই পালিয়ে বাঁচতে পারল না। সেই পাষণ্ডরা বিধুমুখীর গলা এমনভাবে চেপে ধরল, সেই মুহূর্তেই বিধুমুখীর মৃত্যু হলো। তারপর সেই পাষণ্ডরা তার সমস্ত জিনিস নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে বিধুমুখীর মৃতদেহ সেই জঙ্গলের মধ্যে ফেলে রেখে এলো। পুলিশ খুব ভালোভাবেই প্রত্যেক আসামির খানা তল্লাশি করলেন এবং সকলের কাছ থেকেই চুরি যাওয়া দ্রব্যের কিছু না কিছু পাওয়া গেল। সেই সমস্ত জিনিস বামনদাস শনাক্তও করলেন। আসামিদের বিচারের জন্য পাঠানো হলো এবং প্রত্যেক আসামিরই আজীবন দ্বীপান্তরের আদেশ হলো। গল্পটি এখানেই শেষ হলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আসবো আমি এইরকমই আর একটি গল্প নিয়ে। ধন্যবাদ।